চূড়ান্ত হিটলারি শাসন আমাদের রাজ্যে চলেছে। বিরোধী কোনো রকম স্বর বা আওয়াজকে উঠতে দেওয়া হয়নি। তো অনেক কিছু আলোচনা করছি। আপনাকে আজকে কাছে পেয়েছি। কারণ আমরা অনেকদিন ধরেই ভেবেছিলাম যে আপনার সাথে একটা পডকাস্ট করব। এই তল্লী টিভি পডকাস্টটার উদ্দেশ্যই হচ্ছে সুন্দর সমাজ গড়ার জন্য। মানে আমরা কি সত্যিই সেই স্বপ্নের রামরাজ্য ফিরে পেতে চলেছি? দেখুন, ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের এই তৃণমূলের রাজত্ব, এতে আমরা অনেকটাই অন্ধ কানাগলির ভেতরে ঢুকে পড়েছি। সেখান থেকে ইউ-টার্ন নিয়ে তারপর আলোর দিকে আবার আসতে হবে। মানে অনেকটা অন্ধকার পথ পেরোতে হবে। একদম। আমার মনে হয় যে একটু সময় লাগবে। একটু না, অনেকটাই সময় লাগবে। কারণ যে রাজনৈতিক অপসংস্কৃতির একটা জন্ম পশ্চিমবঙ্গে হয়েছে, সেটাকে বদলে একটা ভালো দিকে উত্তরণ হতে অনেকটা সময় লাগবে। তবে আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবো। মানে সবকিছুকে আমরা দেখেছি যে একটা টোটো স্ট্যান্ড, সেখানেও একটা রাজনৈতিক কোনো শক্তি কোন টোটোটা দাঁড়াবে, কত টাকা করে নেবে। সাধারণ ছোট, ছোট আমি তাদের সাথে কথা বলে এটা ফিল করেছি। মানে কোন গাড়িটা চলবে, কার গাড়িটা চলবে না, কে কোন পার্টি করে, সেই হিসেবে একটা বিষয়। মানে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। আমরা একটা ইন্টারভিউ নিতে চেয়েছিলাম একজন সাধারণ ফল বিক্রেতা। সে হয়তো পডকাস্টটি দেখলে লজ্জা পাবে। সে বলল, স্যার আমরা যদি এটা বলি কিছু আপনার এখানে, একটা যদি ভুল হয়ে যায়, তাহলে আমি আর পরের দিন এখানে ঠেলাটা মানে ফল বিক্রি করতে পারব না।" তো এই যে সব জায়গায় কোনো একটা জায়গায় ভয়ের, আতঙ্কের বাতাবরণ, যেটা আপনি বলছেন যে সেই অন্ধকার যাত্রাটা আমাদের পার হতে হবে। তো যারা এই রামরাজ্যের পক্ষে, তাদের কি দায়িত্ব? দেখুন, বিগত ১৫ বছর একটা চূড়ান্ত হিটলারি শাসন আমাদের রাজ্যে চলেছে। বিরোধী কোনো রকম স্বর বা আওয়াজকে উঠতে দেওয়া হয়নি। একদম গলায় পাড়া দিয়ে ধরা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো বলবার অপেক্ষা রাখে না যে এই অপসংস্কৃতি পার্কুলেট করেছে। সমাজের বিভিন্ন স্তরের মধ্যে সেটা ছড়িয়ে গেছে। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে পশ্চিমবঙ্গে রাজনীতি একদম রান্নাঘর পর্যন্ত ঢুকে গেছে। সেখান থেকে রাজনীতিকে বের করে এনে শুধুমাত্র রাজনীতির আঙিনার মধ্যেই রাজনীতিকে আবদ্ধ রাখতে হবে। সমাজের বাকি যত ক্ষেত্র রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে অরাজনৈতিক, আর সেই লক্ষ্যেই আমরা এগোবো। মুক্ত কি সম্ভব? কঠিন কিন্তু সম্ভব। মানুষের মধ্যে সেই চেতনা ফিরে আসুক। শিক্ষা থেকে শুরু করে একদম সাধারণ খেটে খাওয়া মানুষগুলো একটু যেন শ্বাস ঠিক মতো নিতে পারে। কারণ আজকে যদি সেই মানুষগুলো হেরে যায়, তাহলে কিন্তু আমরা মনে হয় না রামরাজ্য তৈরি করতে পারবো। আর এই তাদেরকে হারিয়ে দেওয়ার জন্যই তাদের মধ্যে বিষাক্ত মানে রাজনীতির বিষ ঢুকিয়ে দেওয়া হয়। তো আমরা চাইবো সুমনবাবুর মতন মানুষ এই কথাগুলো বলছেন। আপনারা যারা সুমনবাবুকে ফলো করেন, সুমনবাবুর কথা শোনেন, তিনি নিজেই বললেন যে রামরাজ্য প্রতিষ্ঠা হবে যদি আমরা চাই। আমরা কেন অত্যাচার করব? তবে আমরা দেখতে পেলাম ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই যে জায়গাগুলো গুন্ডা ট্যাক্স হিসাবে ট্যাক্স নেওয়া হতো, আমি কয়েকজন ড্রাইভার বলছে যে, "মনে হচ্ছে যে আমরা স্বাধীন হলাম।" পশ্চিমবঙ্গে ঢুকলেই বিভিন্ন জায়গায় একটা গুন্ডা ট্যাক্সের মতন বিভিন্ন জায়গায় ৪০০ কোথাও ২০০ এভাবে টাকা নেওয়া হতো। কি বলবেন? এটা কি শুরু? আসলে আহ, বিগত ১৫ বছরে যে সরকার ক্ষমতায় ছিল এবং যে দল সেই সরকারকে পরিচালনা করত, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, আমি নামটা উল্লেখ করেই বলছি, তারা সমাজের প্রতিটি স্তরে তাদের লোলুপ দৃষ্টি রেখেছিল। সেটা সাধারণ ফল বিক্রেতার কথা বলুন, বা এই যে বিভিন্ন রাজ্য থেকে গাড়িগুলো আসে, এক রাজ্য থেকে এসে আরেক রাজ্যে যায়, আমাদের রাজ্যের মধ্যে দিয়ে যায়। আপনারা সোশ্যাল মিডিয়াতে খেয়াল করে দেখেছেন, প্রচুর এরকম ভিডিও আছে যেখানে হিন্দিভাষী কোনো ট্রাক ড্রাইভার বলছেন যে কোনো রাজ্যে আমরা এই অত্যাচার সহ্য করি না, যেটা পশ্চিমবঙ্গে ঢুকতেই পুলিশ হাত পেতে দাঁড়িয়ে পড়ে, সিভিক পুলিশ হাত পেতে দাঁড়িয়ে পড়ে। অফিসারগুলো একদম। তো এই ধরনের একটা অপসংস্কৃতির জন্ম পশ্চিমবঙ্গে হয়েছিল। এখন সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।
এটা তো প্রশাসনিকভাবে একটা সিদ্ধান্ত নিলেই সম্ভব। কারণ হাত পেতে একজন পুলিশ অফিসার ৳৫০ পর্যন্ত নিচ্ছে, এরকম ভিডিও আ দেখেছি আমরা। মানে আমি এই পল্লীলিপির নির্লজ্জ দর্শকদের খুব পরিষ্কারই বলতে চাই যে এতদিন যেটা চলেছে সেটা প্রশাসনিক সিদ্ধান্তেই চলেছে। এই কালেকশনগুলো হয়ে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেত এবং তাই দিয়েই তাদের এত বড় সাম্রাজ্য। হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার তো। একেবারেই। একদম প্রশাসনিকভাবেই আপনার থানার আইসিকে বা যিনি ভেহিকলস এর দায়িত্বে রয়েছেন আরটিওকে তাদেরকে বাজেট ধরিয়ে দেওয়া হতো যে তোমাকে এই মাসে এই পরিমাণ কালেকশন করে দিতে হবে। এগুলো তো আমরা সকলে জানি, এটা ওপেন সিক্রেট। তার মানে আমাদের সমাজকে ভেতর থেকে মানে খোকলা করে দেওয়া হয়েছে। একেবারে। সেই জায়গায় সেই মেরামতির কাজটা নিশ্চয়ই শুরু হবে। আমি তো বললাম যে এতটা অন্ধকারাচ্ছন্ন একটা গলির ভেতরে আমরা ঢুকে গেছি যে সেখান থেকে ইউ-টার্ন নিয়ে আলোর দিকে আসতে সময় লাগবে। মানুষের বদঅভ্যাস তৈরি হয়ে গেলে ছাড়তে সময় লাগে তো? একটু আপনার সময় লাগবে। কথা প্রসঙ্গে হিন্দি ভাষীর কথা আসলো। যে যারা হিন্দি ভাষী তারা কি বাঙালি হতে পারবে না? মানে আমি এই আ কারণেই বললাম, কারণ কয়েকটা পক্ষ, মানে বিশেষ করে একটা পক্ষ দিয়ে একটা সংগঠন, আমি সংগঠনটার নাম আপনি জানেন, বাংলা পক্ষ। তারা যেভাবে মানুষকে আ মানে অসম্মান করেছে শুধু ভাষার জন্য, যেভাবে হ্যাকেল করেছে বিভিন্ন জায়গায়, শিক্ষিত সমাজে বা এই সমাজে, বর্তমান সমাজে মেনে নেওয়া যায় না। তো হিন্দি ভাষীরা কি, যারা আদিবাসী বলে, যারা রাজবংশী ভাষা বলে, সবাইকে কি বাংলা ভাষা বলতেই হবে? এরকম একটা চাপিয়ে দেওয়ার মতন ব্যাপার শুরু হয়েছিল। কি বলবেন? দেখুন ওটাকে আমি বাংলা পক্ষ বলব না, ওটাকে আপনি জেহাদি পক্ষ বলতে পারেন। ঠিক আছে? আমি আ কিছু জিনিস খুব সুস্পষ্টভাবে বলতে চাই না, যেটা আমরা আমি আপনি 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 এইজন্যই নাও বলতে আপনাকে হ্যাঁ, আমরা এই পডকাস্টে ডেকেছি। কারণ কিছু মানুষকে বলতেই হবে। আমি বলছি তো যে আমি খুব সুস্পষ্টভাবে বলতে চাই যে যারা বাংলা পক্ষ নাম নিয়ে নেমেছিল তারা আদতে জেহাদি পক্ষ। আচ্ছা। যাদের কাছে বাংলাদেশের জেহাদি সন্ত্রাসীরা কাছের মানুষ এবং পশ্চিমবঙ্গে বসবাসকারী হয়তো হিন্দিভাষী কিন্তু সে এখন ফ্লুয়েন্টলি বাংলা বলে, সে শত্রু। তাদেরকে আমি জেহাদি পক্ষ বলেই মনে করব। তাদেরকে গুটখাখোর এই ধরনের বিভিন্ন ধরনের তিরস্কার করা, তাদেরকে মানে এমনভাবে বলে দেওয়া যে তারা খুব হীনমন্যতায় মানে ভুগতে শুরু করেছিল। এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আমি বলছি তো যে গোটা দেশে বাঙালির এতটা অসম্মান আর কোনো সময় হয়নি যতটা বিগত এই ১৫ বছরে হয়েছে। বাংলা পক্ষ আর কিছুই নয়, এই অত্যাচারী সরকারকে টিকিয়ে রাখবার একটা সামাজিক মুখ বলতে পারেন। বাঙালি সেন্টিমেন্টকে উস্কে দিয়ে সেটাকে কাজে লাগিয়ে তারা চাইছিল যে বাঙালি ভোটকে কনসলিডেট করবার। কারণ সামহাও তাদের মনে হয়েছিল যে হিন্দিভাষীরা হয়তো বিজেপিকেই শুধু ভোট দেয়, টিএমসিকে ভোট দেয় না। মানে তো একটা একটা মানে থ্রেট কালচার তৈরি করে। একদমই। আপনারা দেখেছেন না বিভিন্ন স্টেশনে, বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিরকম অত্যাচার করেছে মানুষকে? ইভেন কি আর্মিদের, বিএসএফদের, এসএসবিদের, এক যারা দেশের জন্য আ নিজের জীবন আজকে উৎসর্গ আজকে করছে যখন এই তাদেরকে তো, সরকারের পতন হয়েছে, আপনি দেখুন তো বাংলা পক্ষকে খুঁজে পান কিনা? না আবার তো গজিয়ে উঠবে। না দেখুন না, খুঁজে পান কিনা আপনি দেখুন না। আজকে যদি তাদের একটা সত্যিকারের কোনো ভালো আইডিওলজি থাকতো, তাহলে তো তারা সমাজে থাকবে তো। আপনি দেখুন না, আপনি ৭-১০ দিন ১৫ দিন পরে তাদের কোনো দোকানপাট, কোনো বাক্স-প্যাঁটরা খুঁজে পান কিনা দেখুন তো। তারা পুরোপুরিভাবে এই সরকারের বি টিম হয়ে একটা সামাজিক মুখ হয়ে কাজ করছিল, আর কিছুই নয়। এর পেছনে কি মনে হয় না যে বাংলাদেশের কোনো ইন্ধন আছে? কারণ প্রচুর বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায় এত সাহসের সাথে বিভিন্ন ধরনের আঘাতও এনেছে বিভিন্ন জায়গায়। দেখুন, পাকিস্তান এবং বাংলাদেশের যারা মৌলবাদী জেহাদি, তারা খুব সরাসরিভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন জানিয়েছে, বাংলা পক্ষের মতন এই ধরনের সংগঠনকে সমর্থন জানিয়েছে। তাহলে এই বিষয়টা কি আর ব্যাখ্যা করার দরকার পড়ে যে আমাদের মানে খানিকটা বলাই যায় যারা শত্রু দেশ, পাকিস্তান আমাদের ঘোষিত শত্রু দেশ। আর বাংলাদেশের যে মনস্তত্ত্ব রয়েছে একটা বহুলাংশের মানুষের, সেটাও শত্রুভাবাপন্ন। তো শত্রু মনোভাবাপন্ন ব্যক্তিবর্গরা যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলা পক্ষকে সমর্থন করছে, তাহলে সেই মুখ্যমন্ত্রী সম্পর্কে বা বাংলা পক্ষ সম্পর্কে কি আর খুব বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে? বর্ডারে ভিড় বাড়ছে। এখন জাহাজ যখন ডুবছে তো সেখান থেকে তো ইঁদুর লাফ দিয়ে সবার আগে বেরোবে। খুব স্বাভাবিক বিষয় আছে। এশায়ার হওয়াতে এতগুলো মানুষ মানে চিহ্নিত হলো যে যারা এই দেশের ভোটারই না, এই দেশের মানুষই না।
এই এতগুলো মানুষ যাবে কোথায়? মানে বাংলাদেশের সংসদে আলোচনা চলছে যে আমরা নেব না। মানে এখানে যদি ধর্মের টান, জাতের টান, তারাও কেন যেন তাদেরকে মনে হচ্ছে যে না আমাদের দেশের হলেও আমরা তাদেরকে নেব না। তারা খুব চিন্তিত। মজার গল্পটা হচ্ছে গোটা পৃথিবীতে যারা ধরুন এই ধরনের মানে এক দেশ থেকে আরেক দেশে এরকম ঘুরে বেড়াচ্ছে বা আভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক অশান্তির কারণে উদ্বাস্তু হচ্ছে, আহ, তাদের কিন্তু কোনো মুসলিম দেশ আশ্রয় দিচ্ছে না, এবং যারা এই ধরনের উদ্বাস্তু হচ্ছে তাদের একটা বড় অংশ হচ্ছে মুসলিম। আজকে ভারতবর্ষ একটি সুজলা সুফলা দেশ, বাংলাদেশ একটি ঘোষিতভাবে মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি। সেখান থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে দলে দলে আসছে। আপনি বলতে পারেন যে কেন ভারতবর্ষ এটা মেনে নেবে? কোনো দেশই মেনে নেবে না। একদমই তাই। কেনই বা মেনে নেবে? আজকে ভারতবর্ষের নিজস্ব সমস্যা কম এইভাবে আছে অভিযোগ করা জনসংখ্যা। হচ্ছে যে ওই দেশ থেকে মানে শুধু মুসলিমদেরকে এই দেশ থেকে তাড়ানো হচ্ছে। মানে এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগও উঠে না, আসছে। আমার মনে হয় একটা জিনিস ভুল হচ্ছে যে মুসলিমদের তাড়ানো হচ্ছে, এটা একদমই ভুল ন্যারেটিভ। বিদেশীদের তাড়ানো হচ্ছে। যারা অবৈধভাবে ভারতবর্ষে অনুপ্রবেশকারী হিসেবে প্রবেশ করেছেন তাদেরকে চিহ্নিতকরণ এবং তারপর তার নিজের দেশে ফিরিয়ে দেওয়া। এটা তো একটা দেশের জন্য থ্রেট। যদি ডেফিনেট বিদেশীরা আমাদের দেশে এইভাবে হ্যাঁ, ডেফিনেটলি। অবৈধভাবে ঘুরে বেড়ায়। ডেফিনেটলি আপনি দেখেছেন না, তাদের হাত ধরেই তো বিভিন্ন জিহাদি সংগঠন পশ্চিমবঙ্গে শাখা মেলেছে না? তারা ডানা মেলেছে, শাখা গজিয়েছে তাদের। আমরা খাগড়াগড়, ধুলাগড় বিভিন্ন ঘটনা দেখেছি। আমরা দেখেছি কিভাবে সেখানে বিভিন্ন জিহাদি সংগঠনগুলো, সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের আস্তানা গেড়েছে। তো এইভাবেই করেই সেগুলো এসছে। তো ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা বা ভারতবর্ষের সুরক্ষার জন্য তো এদের চিহ্নিতকরণ এবং তারপর নিজের দেশে ফিরিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। হঠাৎ করে দেখছি অনেক বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবীরা কিছুদিন আগেও জয় বাংলা এবং বাড়ি, বাড়ি গিয়ে রাজনীতি প্রচারও করেছে এবং উচ্চ কণ্ঠে ঘোষণাও করেছে যে আমরা বিজেপিকে তাড়াবো, দেশ থেকে তাড়াবো, বাংলা থেকে তাড়াবো। তারা এখন জয় শ্রীরাম বলছে এবং তাদের ওয়াল মানে ফেসবুক ওয়াল দেখার মতন। কি বলবেন? দেখুন, আমি বলবো যে এত তাড়াতাড়িও রং পাল্টাবেন না যাতে গিরগিটি লজ্জা পেয়ে যায়। হ্যাঁ? গিরগিটি তার তো নিজস্ব এটা একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য। আপনারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করতেন তো? তো কি দরকার আছে এত দ্রুত আপনার মানে রং বদলে ফেলবার কি দরকার পড়েছে? যে রাষ্ট্রবাদের স্থাপনা হচ্ছে, তারা কোনো বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিককে ধরে কোনো বিপদে ফেলবে না বা তাদেরকে হুমকি-ধামকিও করবে না বা কিছু বলতে যাবে না। তো তাহলে যে কি যেটা করছিলেন সেটা পেট চালাবার জন্য করছিলেন নাকি মানে স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিয়ে চলবো সেই কারণে করছিলেন? এই প্রশ্নটা এসে দাঁড়ায়। তো সেইজন্য বলব এত দ্রুত রং বদলাবেন না। সময় নিন না একটু। আচ্ছা। মানে তাদের আ আপনি সময় নেওয়ার কথা বলছেন। আর তারা যদি সেই রাজনৈতিক দলটাই করে, তাতে কি তাদের অসুবিধা হতে পারে? আমার তো মনে হয় না। মানে এই যে কালচারটা ছিল বলেই এই আতঙ্কে অনেকে দল পরিবর্তন করছে এখন। হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে মানে তৃণমূল খুব সফলভাবে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পেরেছিল যে সরকারি দল তোমাকে করতে হবে। নাহলে সরকার তোমাকে যেকোনো মূল্যে সরকারি দল করতে হবে। তুমি বিরোধী দল তো ছেড়েই দিলাম, তুমি নিরপেক্ষও থাকতে পারবে না। হুম। তাই সরকারি দল তোমাকে করতে হবে। এখন সেই সাইকোলজিটা হয়তো তাদের মনের মধ্যে বসে গেছে, তাই কত তাড়াতাড়ি শিবির বদল করতে পারবে সেটা তাদের মাথায় ঘুরছে আরকি। এই শিবির বদলের খেলাতে বেনজল যদি ঢুকে যায়, মানে অনেক সময় আমরা দেখেওছি, বিশেষ করে ২০২১ এর বিধানসভাতে তার প্রমাণ। তো তাহলে ওই যে ব্যাপারটা যেটা রামরাজ্য গড়ার যে স্বপ্ন, সেই মানুষগুলোই যদি এখানে গুরুত্ব পায় বা তারাই যদি সেই অপশাসন করেছে যারা, তারা যদি আবার শাসন করে বিভিন্ন ক্ষেত্রে, তাহলে তো সেই স্বপ্ন পূরণ হবে না। দেখুন, এই যে বেনজল বলুন বা খারাপ লোকের অন্তর্ভুক্তিকরণের যে বিষয়টা, ডেফিনিটলি যেকোনো সংগঠনই চাইবে তার সংগঠনে ভালো মানুষ আসুক। সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে সংখ্যা বাড়ানো